ওকে আমরা শুরু করে দিচ্ছি। লাস্ট ক্লাস আমরা বলেছিলাম আজকে আমরা চ্যাপ্টার 6 শুরু করব, which is heat। চ্যাপ্টারের নামটা হচ্ছে ইফেক্ট অফ হিট অন ম্যাটার। চ্যাপ্টারের নামটা হচ্ছে ইফেক্ট অফ হিট on matter। যে কোনো একটা ম্যাটারের উপরে হিটের ইফেক্ট কি, যে হিট দিলে যে কোনো ম্যাটারের কি হয়, কি অবস্থাটা দাঁড়ায়, সেটা আমাকে অ্যাকচুয়ালি জানতে হবে। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হিট। Heat is actually the energy. Heat is a one type of energy. The energy that transfers from one body to another due to the difference of temperature is called heat. হিট একটা হচ্ছে এনার্জির ফর্ম, যেটা একটা বডি থেকে আরেকটা বডিতে ট্রান্সফার হয়। কখন হয়? যখন দুইটা বডির মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স থাকে। মনে করো তোমার কাছে একটা কন্টেনার আছে, এই কন্টেনারে কিছু গরম পানি আছে, যার টেম্পারেচার তুমি হিটার দিয়ে বা চুলায় তার টেম্পারেচার 70 ডিগ্রি সেলসিয়াস করেছো। জাস্ট গরম পানি অনেক সময় আমরা মিক্স করে খাই, অনেক সময় শাওয়ার নেই উইন্টারের সিজনে, এরকম নর্মাল মোটামুটি একদম বয়লিং ওয়াটার না, 70 আর 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের গরম পানি তুমি একটা কন্টেনারে নিয়েছো। এখন তোমার একটা হাত যদি এই পানির মধ্যে ডুবাও, নর্মালি আমাদের বডি টেম্পারেচার থাকে 37 ডিগ্রি সেলসিয়াস, 36 ডিগ্রি সেলসিয়াস অ্যাপ্রক্সিমেটলি। তো আমাদের এই হাতটা যখন আমরা পানির মধ্যে ডুবাই, তখন কি হয়? আমাদের হাতে গরম লাগে, মনে হয় যে পানিটা গরম, আমরা ফিল করতে পারি এটা। বাট কিছুক্ষণ যদি আমি হাতটাকে ডুবিয়ে রাখি, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এরকম কিছু সময় যাওয়ার পরে, প্রথমে হাতটা ডুবানোর পরে যেরকম একটা গরমের ফিলিংস আসছিল, কিছুক্ষণ পরে কিন্তু সেই ফিলিংসটা থাকে না হাতে। কেন থাকে না? কি হয় সেখানে ব্যাপারটা? হাতের টেম্পারেচার ধরলাম আমরা
40°C ধরি, মনে করলাম 40°C, আর ওয়াটারের টেম্পারেচার হচ্ছে আমাদের 70°C। তো প্রথমে যখন আমি হাতটা ডুবাই তখন হিট এনার্জি ওয়াটার থেকে হাতের মধ্যে এন্টার করে, কারণ হিটের প্রপার্টি হচ্ছে হাই টেম্পারেচারের বডি থেকে লো টেম্পারেচারের বডিতে ট্রান্সফার হওয়া। তো হিট পানি থেকে আমার হাতে আসে, যখনই কোনো বডিতে হিট ঢুকে বা এন্টার করে ওই বডিটার কাছে গরম লাগে। নর্মাল বিষয়, আমার বডিতে হিট যখন ঢুকবে তখন আমার গরম লাগবে, যখন আমার বডি থেকে হিট বের হয়ে যাবে তখন আমার ঠান্ডা লাগবে। তো যখন আমি এই গরম পানির মধ্যে হাতটা এন্টার করাবো তখন আমার গরম লাগবে, কারণ গরম পানির টেম্পারেচার আমার হাতের টেম্পারেচারের চেয়ে বেশি। এই কারণে গরম পানি থেকে হিট আস্তে আস্তে আমাদের হাতে ঢুকতে থাকবে এবং আমার হাতে গরম লাগবে। কতক্ষণ গরম লাগতে থাকবে? যতক্ষণ পর্যন্ত হিট আমার হাতে ঢুকতে থাকবে ততক্ষণ পর্যন্ত গরম লাগতে থাকবে। কিন্তু যে একটু আগে বললাম যে একটা সময় আর গরম লাগে না, গরম কি হয় না, আর লাগে না। কারণ এই যে গরমটা আর লাগে না, এর কারণ হচ্ছে হিট ঢুকতে ঢুকতে কোনো একটা সময় আমাদের এই টেম্পারেচার অফ হ্যান্ড ইজ ইকাল টু টেম্পারেচার অফ ওয়াটার হয়ে যায়। যখনই এই ঘটনাটা ঘটে তখনই আমার হিটের এক্সচেঞ্জ বন্ধ হয়ে যায়, কারণ টেম্পারেচার তো সেম হয়ে গেছে। তাহলে কার থেকে কার জায়গায় হিটে যাবে, তখন আমার হাতের আর গরম লাগে না। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হিটের এক্সচেঞ্জের কারণে। যে আমরা যে চুলার মধ্যে রান্না করি, ভাত রান্না করি, ডাল রান্না করি বা যে কোনো জিনিস রান্না করি, রান্না করার জন্য আমরা চুলার মধ্যে যে কোনো একটা জিনিস বসানোর পরে সেটা রান্না হয় কেন? কারণ যেটা আমি চুলার মধ্যে দেই তার টেম্পারেচার আগুনের চেয়ে কম, এই কারণে ওটা আগুন থেকে হিট নিয়ে এটা রান্না হয়। তো যা হোক, তো এই হচ্ছে আমার হিট ট্রান্সফারের মেইন থিম, ডিফারেন্স অফ টেম্পারেচার, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তোমরা উপরের ক্লাসে গেলে দেখবা যে আমাদের যে ইউনিভার্স তার টেম্পারেচার ডে বাই ডে ইনক্রিজ করছে। কোনো একটা সময় যখন ইউনিভার্সের সব কিছুর টেম্পারেচার সেম হয়ে যাবে তখন আসলে হিটের আর ট্রান্সফার করা সম্ভব হবে না। সব কিছু বলো স্যার, এখানে টেম্পারেচার অফ কি লিখেছেন আমি ঠিক বুঝতে পারছি না। ইকুয়ালের লেফট সাইডে কে? আয়ান? জি স্যার। আমি তো মুখে বলেছিলাম বাবা, দেরি করেছো জয়েন করতে, দেরি করেছো কেন? হ্যাঁ, যখন বলবো তখন শুনবে। টেম্পারেচার অফ হ্যান্ড আর টেম্পারেচার অফ ওয়াটার। ওকে, টেম্পারেচার অফ হ্যান্ড অ্যান্ড টেম্পারেচার অফ ওয়াটার, যেটা বলছিলাম, কোথায় জানি ছিলাম, ভুলে গেলাম। ইউনিভার্সের হিট সর্বদাই ইউনিভার্সের হিট প্রথম থেকে জয়েন করবে সবাই। হ্যাঁ, ইউনিভার্সের হিট যেটা বলছিলাম, ইউনিভার্সের টেম্পারেচার যখন বাড়তে বাড়তে সব অবজেক্টের টেম্পারেচার সেম হয়ে যাবে তখন আর হিটের ট্রান্সফার পসিবল হবে না। এবং এই হিটের ট্রান্সফার যখন পসিবল হবে না তখন কোনো কাজই করা সম্ভব হবে না। কারণ আমরা যে কোনো একটা ওয়ার্ক করি
কি কারণে? কারণ আমি হিটটাকে ট্রান্সফার করতে পারি। এই যে সান থেকে হিট আসতেছে আর্থে, গাছপালা হচ্ছে হিট এনার্জি, সান থেকে লাইট এনার্জি নিয়ে আমাদের যে গাছ আছে সেটা তোমার ফুড ক্রিয়েট করছে, গাছ বড় হচ্ছে। তো এই জিনিসগুলি যখন পসিবল হবে না, তখন আসলে হিট রিলেটেড কোনো ওয়ার্কই করা পসিবল হবে না। এবং এই জিনিসটাকে বলা হয় থার্মাল ডেথ অফ ইউনিভার্স। দ্যাট থিং ইজ নোন অ্যাজ থার্মাল ডেথ অফ ইউনিভার্স। মানে যখন হিট দিয়ে আসলে কোনো ওয়ার্ক করা পসিবল হবে না, তখন ওটাকে বলা হয় থার্মাল ডেথ অফ ইউনিভার্স। এটার দিকেই আমরা আস্তে আস্তে আগাচ্ছি। যা হোক, এটা অনেক পরের ঘটনা। তো উই আর মুভিং টুয়ার্ডস দ্যাট টাইম। এনিওয়ে, তোমরা যখন উপরের ক্লাস যাবে তখন জানবে বিষয়টা। তো এই ছিল আমাদের প্রথম কেস। দ্বিতীয় কেস কি? আমরা আমাদের হাতকে, ধরো একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে আমাদের যখন এরকম আইস থাকবে, তখন এই হাতটাকে যখন আমরা এই আইসের মধ্যে ডুবাবো, আইসের মধ্যে রাখবো, তখন আইসের টেম্পারেচার নর্মালি আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস। আর হাতের টেম্পারেচার তো 40 ডিগ্রি সেলসিয়াস ছিলই। এখন ব্যাপারটা কি হবে? উল্টা হবে। হাত থেকে হিট আইসে বের হয়ে যাবে, কারণ হিটের প্রপার্টি একটু আগে বলেছি আমি যে হাই টেম্পারেচারের বডি থেকে লো টেম্পারেচার। একই হাত তুমি গরম পানিতে রেখেছো, হিট রিসিভ করছে। একই হাত তুমি আইসের মধ্যে রেখেছো, হিট রিজেক্ট করছে। কারণ এই কথাটার মাথার মধ্যে রাখতে হবে, ডিফারেন্স অফ টেম্পারেচার। তাহলে হিট, কোনো একটা বডি হিট রিজেক্ট করবে নাকি হিট রিসিভ করবে, গিভ অ্যান্ড টেক, কোনটা করবে, গিভ অর টেক, সেটা ডিপেন্ড করবে ওই বডির টেম্পারেচার এবং যেই বডির কন্ট্যাক্টে আসছে তার টেম্পারেচারের উপরে। তাহলে এখানে হাত কি করতেছে? হিট বাইরের যে আইস আছে তারকে দিয়ে দিচ্ছে। কতক্ষণ দিবে? যতক্ষণ এর এবং এর টেম্পারেচার সেম না হয়ে যাবে। যখন টেম্পারেচার অফ দ্য হ্যান্ড অ্যান্ড টেম্পারেচার অফ দ্য আইস সেম হয়ে যাবে, তখন এই হাত এবং আইসের টেম্পারেচারের আর কোনো এক্সচেঞ্জ হবে না। এই যে টেম্পারেচার এবং হাতের আর কোনো এক্সচেঞ্জ হবে না, তখন বলা হয় দিস টু বডি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে তাদের দুজনের টেম্পারেচার সেম, তাদের মধ্যে আর কোনো হিটের এক্সচেঞ্জ হচ্ছে না। এনিওয়ে, তাহলে এই ছিল হিট এনার্জি ট্রান্সফরমেশন এবং এই হিট এনার্জি ট্রান্সফরমেশনের মেইন থিম। হিট যেহেতু একটা ফর্ম অফ এনার্জি, এটার এসআই ইউনিট হচ্ছে জুল। অবশ্যই তোমরা যখন ম্যাথ আসবে সেক্ষেত্রে অনলি, ধরো তোমাকে লিখতে বলছে 10 জুল, তোমার ম্যাথের অ্যান্সার আসছে 10 জুল, তুমি অ্যান্সারে 10 জুলই লিখবে। অনেকে যেটা করে যে অনেকে স্পেলিং করে লেখে, আমি বারবার বলেছি ইউনিট স্পেলিং করে লেখার জিনিস না। এই যেরকম এটা লিখলে তুমি মার্কস পাবে না, কারণ তোমাকে এই ইউনিটের জন্য একটা স্পেসিফিক লেটার ফিক্স করে দেওয়া হয়েছে। এনিওয়ে, এরপরে আমরা আসি যে এসআই ইউনিট অফ হিট হচ্ছে জুল, বাট আমরা আগে
তোমার এই হিট মেজারমেন্ট করার জন্য আরেকটা ইউনিট ইউজ করতাম, এখনো করি, যদিও সেটা আমরা ফুড যখন খাওয়া দাওয়া করি তখন কতটুকু আমাদের যায় সেটা মাপি। যাই হোক, হিট মেপার জন্য আগে যে এনার্জিটা ইউনিটটা ইউজ করা হতো তাকে বলা হতো ক্যালোরি। আর ক্যালোরি এবং জুলের মধ্যে রিলেশন হচ্ছে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। So 1 calorie is actually a small unit. Sometimes we also use kilocalorie. 1 kilocalorie is 1000 calorie. ক্যালোরি ইউনিটটা কিভাবে আমরা ডিফাইন করতাম? The amount of heat energy required to increase the temperature. The amount of heat energy required to increase the temperature of 1 gram. Temperature of 1 gram of water by 1 degree Celsius is called 1 calorie. The amount of heat energy required to increase the temperature of 1 gram of water by 1 degree Celsius is called 1 calorie. তোমার কাছে 1 গ্রাম ওয়াটার আছে, এই 1 গ্রাম ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে যেই পরিমাণ হিট লাগে তাকেই বলা হয় 1 ক্যালোরি। মনে করো তোমার কাছে এখানে একটা কন্টেনারে 1 গ্রাম ওয়াটার, খুবই অল্প 1 গ্রাম, 1 গ্রাম তো খুবই অল্প, এই 1 গ্রাম ওয়াটার আছে। এর টেম্পারেচার নাও মনে করো এর টেম্পারেচার হচ্ছে এখন 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন তুমি এর মধ্যে একটা থার্মোমিটার লাগাই দিলা। ওকে, তোমাকে এটা রিডিং 25 ডিগ্রি সেলসিয়াস শো করতেছে। এখন তুমি এখানে হিট দেওয়া শুরু করলা, হিট দিলা, এর টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে 25.1 25.2 করতে করতে দেখা গেল একটা সময় 26 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে গেছে। তাহলে ছিল 25, হলো 26। এই 25 থেকে 26-এ যেতে এই 1 গ্রাম ওয়াটার যেই পরিমাণ হিট নিল তাকেই আমরা বলছি 1 ক্যালোরি। মানে 1 গ্রাম ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে যেই পরিমাণ হিট লাগলো সেটাই হচ্ছে আমাদের কি 1 ক্যালোরি। তাহলে এই হচ্ছে আমাদের 1 ক্যালোরি। ক্যালোরি ইউনিটটা আমরা আসলে এখন আমাদের যে হিট মেজারমেন্টের জন্য ইউজ করি না, কারণ এনার্জির সকল ধরনের এনার্জি মেজারমেন্ট করার জন্য এসআই ইউনিট ঠিক করা হয়েছে জুল। কিন্তু আমরা এখনো এই ক্যালোরিটা ইউজ করি আমরা ফুডের যে আমরা যখন খাই কতটুকু এনার্জি খাচ্ছি সেটা মেজারমেন্ট করার জন্য আমরা এখনো ক্যালোরি ইউজ করি। ফুড এনার্জি তোমরা জানো যে ডায়েট চার্ট বা বিভিন্ন সময় কত ক্যালোরি খাচ্ছি, এক কাপ ভাতে কত ক্যালোরি, একটা রুটিতে কত ক্যালোরি, এরকম আমরা মাপি। তো যা হোক, এই হচ্ছে আমাদের হিট এনার্জি এবং তার ইউনিট। এখন আমরা এই হিটের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পয়েন্ট সেটা জানবো, সেটা হচ্ছে টেম্পারেচার। হোয়াট ইজ টেম্পারেচার? লিসেন কেয়ারফুলি। দ্য থার্মাল কন্ডিশন, ফার্স্ট key point is thermal condition of a body which determines whether the body will receive or give up heat when it comes in thermal contact with another body is called temperature. একটু আগে যে দুইটা ছবি আঁকলাম, এই দুইটা ছবিতে হাতকে আমি একবার
70°C ওয়াটারে ইমার্স করলাম, আরেকবার 0°C আইসে ইমার্স করলাম। বোথ কেসে হিটের এক্সচেঞ্জ হয়েছে, নো ডাউট হিটের এক্সচেঞ্জ হয়েছে, বাট এক্সচেঞ্জের ডিরেকশন এই দুইটা কেসে সেম ছিল না। এখানে হিট ওয়াটার থেকে হাতে যাচ্ছিল, আর এখানে হিট হাত থেকে আইস যাচ্ছিল। তাহলে এই যে হাতটা অন্য একটা বডিকে হিট কি দিবে নাকি অন্য বডি থেকে হিট নিবে? মাইক্রোফোন অন করেছে কে? স্যার আমার একটা কথা ছিল। কার? বলো। স্যার আইয়ান স্যার, এই টেম্পারেচারের লেখাগুলো ঠিক মতো দেখতে পাচ্ছি না। জুম করে দেখো। লেফট সাইডে দেখা যাচ্ছে না স্যার কিছু। কোন লেফট সাইডে? স্যার এই লেফট সাইডে স্যার, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে না স্যার। আরে বাবা, আমি তো এখনো লেখার জন্য সময় দেইনি, আমি জিনিসটা বুঝাইতেছি। আয়ান, আমি তো এটা 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 বলতেছো? জি স্যার। তো আমি তো এটা আনবো আবার, আমি তো এখনো লেখার জন্য সময় দিইনি, আমি তো বুঝাচ্ছি। তুমি তুমি কথার মাঝখানে কথা বললে তো তুমি মানে হয়ে যায়। আমি তো এখন এই জিনিসটা বুঝাচ্ছি, এখানে তো আবার আনবো। এই একটা জিনিসকে লেখার জন্য সময় দিচ্ছি তো বাবা। তুমি যে মাঝখানে মাঝখানে ফাট করে আমাকে আটকায় দাও, তাহলে তো মুশকিল। হ্যাঁ, একটু বুঝতে হবে তো। আমি তো এখন এই জিনিসটা বুঝাচ্ছি, এই জিনিসটা বুঝে আবার এখানে আসবো না। এই যে হিটটা পড়ালাম, এটা কতক্ষণ রাখলাম এই জায়গায়? লেখার জন্য তো সময় দিচ্ছি। আমি তো মুছার আগে বলিও যে তোমাদের লেখা হয়েছে কিনা। ঠিক আছে, একটু পরিস্থিতিটাকে বুঝে তারপরে একটু কমেন্ট করবে বা বলবে যে স্যার কী ঘটনা। আমি তো মনে করতেছি এইগুলি দেখা যাচ্ছে না। এই টেম্পারেচার ডেফিনেশন লেখার জন্য সময় দিব। মাঝখানে বাবা কথা বলবে না, মাঝখানে তোমার কোশ্চেন থাকলে পরে বলবে, বা লেখা শেষ না হলে পরে বলবে স্যার আমার লেখা হয়নি, আমি আবার দিব, কোনো সমস্যা নেই। তো পড়া মাঝখানে বোঝানোর সময় বললে তুমি তো আমি কনফিউজ হয়ে যাই, তুমি কোনটা বলতেছো। ঠিক আছে, আমি তো এখন এটা বুঝাচ্ছি, এটা বুঝিয়ে আবার আমি এখানে আসবো ডেফিনেশনে। ঠিক আছে, নেক্সট থেকে এরকম করবে না বাবা তুমি, নাহলে তোমার পড়ার মাঝখান থেকে আমি মানে এক জায়গায় চলে যাই। যে কোনো টপিক শেষ হওয়ার পরে আমি সময় দিই, তুমি কি বুঝেছো না বুঝো নাই, বা কোনটা তোমার লাগবে কি লাগবে, তুমি মাঝখান থেকে বললে তো তুমি আমি কনফিউজ হয়ে যাবো যে কোনটা হারাই ফেললাম। ঠিক আছে, আচ্ছা। তো যেটা বলছিলাম যে হাত যে আমার হিট দিচ্ছে নাকি হাত হিট নিচ্ছে, সেটা ডিপেন্ড করছে হাতের হাতের টেম্পারেচারের উপরে, এবং হাতটা যেই অবজেক্টের উপরে আমি রেখেছি, এটা যেমন গরম পানির টেম্পারেচার, এটা যেমন আইসের টেম্পারেচার, সেটার উপরে আমি যখন হাতটা রাখলাম তখন আসলে আমার হাত ডিটারমাইন করলো, হাতের যে টেম্পারেচার ডিটারমাইন করলো যে হাত কি হিট দিবে নাকি হিট নিবে। দেখো, এই হচ্ছে আমার টেম্পারেচারের ডেফিনেশন, যে থার্মাল কন্ডিশন। থার্মাল কন্ডিশন বলতে কি বোঝাচ্ছে? এই যে সে কি গরম পানির চেয়ে ঠান্ডা নাকি গরম পানির চেয়ে গরম, সে কি আইসের চেয়ে ঠান্ডা নাকি আইসের চেয়ে গরম। এই যে এই কথাটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, যে থার্মাল কন্ডিশন। দ্য থার্মাল কন্ডিশন অফ আ বডি উইচ ডিটারমাইন্স ওয়েদার দ্য বডি রিসিভ। দেখো, এখানে বডি হিট রিসিভ করতেছে কার থেকে? যেই বডির কন্ট্যাক্টে আমি রেখেছি হাতটাকে। আর এখানে বডিটা মানে হাতটা হিট রিজেক্ট করতেছে, গিভ আপ করতেছে, গিভ আপ। তাহলে এই যে থার্মাল কন্ডিশন, এটাকেই আসলে বলা হয় টেম্পারেচার। তাহলে আমরা কি বলবো? দ্য টেম্পারেচার হচ্ছে দ্য থার্মাল কন্ডিশন অফ আ বডি উইচ ডিটারমাইন ওয়েদার দ্য বডি উইল রিসিভ অর গিভ আপ হিট
when it comes in thermal contact with another body is called temperature. তাহলে বুঝেছো টেম্পারেচার? বলো এনি কোশ্চেন ফ্রম টেম্পারেচার? স্যার একটু রিপিট করবেন না আবার? কোনটা বাবা বলো, কোনটা মানে কোন পার্টটা বুঝো নাই? হচ্ছে থার্মাল কন্ডিশন মানে কি? থার্মাল কন্ডিশন মানে হচ্ছে একটা থার্মাল স্টেট। যেমন কালকে অনেক গরম পড়ছিল, তোমার অনেক গরম লাগতেছিল না গতকাল? রাস্তায় তুমি যদি বেরোয় থাকো দেখবা প্রচন্ড গরম। আমরা নামাজ পড়তে পেরেছিলাম, একটা দেখি হাঁটে হেঁটে আসলাম, প্রচন্ড গরম লাগতেছে। এই জিনিসটা কি উইন্টারে উইন্টার যখন একদম শীত, প্রচন্ড শীত, সে সময় লাগে? বলো তো। ইয়েস স্যার। উইন্টারে যখন আমরা শীতের মধ্যে বের হই তখন কি এরকম গরম লাগে? বলো স্যার। কেন লাগে না বলো? স্যার কেন লাগে না? তখন উইন্টার, এর জন্য গরম লাগে না। টেম্পারেচার স্যার মানে কম থাকে। তখন এনভায়রনমেন্টের টেম্পারেচার কি কম থাকে। তখন যদি আমি বাইরে বের হই তখন কি হয় বলো তো? কি হয় মানে তোমার ঠান্ডা লাগে কেন বলো? স্যার টেম্পারেচার কম দেখে না স্যার। টেম্পারেচার কম থেকে, হ্যাঁ তাহলে কি হয়? টেম্পারেচার কম দেখলে স্যার গরম লাগে না, ঠান্ডা লাগে। না, টেম্পারেচার কম দেখে এই পর্যন্ত ঠিক আছে, তারপরে কেন ঠান্ডা লাগে? মানে ঠান্ডা কেন লাগে? তুমি বাইরে ঠান্ডা কেন লাগে কে বলতে পারবা? ও বলতেছে বডি টেম্পারেচার কমে যায়। স্যার বডি টেম্পারেচার স্যার বেশি থাকে সেই টাইমে স্যার। না ঠিক আছে, সবই বুঝছি, বডি টেম্পারেচার বেশি থাকে, এনভায়রনমেন্ট টেম্পারেচার কম থাকে, কিন্তু ঠান্ডা লাগে কেন? হ্যাঁ 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 স্যার সেই টাইমে তো স্যার টেম্পারেচার স্যার বডি রিজেক্ট করে স্যার, এর জন্য স্যার। টেম্পারেচার না, হিট রিজেক্ট করে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। হিট রিজেক্ট করে। ঠান্ডা লাগা বা গরম লাগা ডিপেন্ড করে যে আমার বডি থেকে কি হিট বের হয়ে যাচ্ছে নাকি আমার বডিতে হিট এন্টার করতেছে। কনসেপ্টটা হচ্ছে এই জায়গায়। টেম্পারেচার কারণে কি হয়? টেম্পারেচারের কারণে এই যে এখানে টেম্পারেচার, হাতের টেম্পারেচার কম আর ওয়াটার টেম্পারেচার বেশি, তার জন্য কি হচ্ছে? হিট হাতে ঢুকতেছে, যখন বডিতে হিট ঢুকে তখন গরম লাগে, যখন বডি থেকে হিট বের হয়ে যায় তখন ঠান্ডা লাগে। ওই গরমের দিনে আমি যখন বাইরে বের হই তখন বাইরের টেম্পারেচার আমার বডি টেম্পারেচারের চেয়ে বেশি থাকে, প্রচণ্ড রোদ, তাহলে কি হচ্ছে? আমার বডিতে হিট ঢুকতেছে কোথা থেকে? বাইরের এনভায়রনমেন্ট থেকে, তখন আমার গরম লাগে। আবার উইন্টারে, যেমন একটু আগে বললাম, উইন্টারে যখন তুমি বাইরে বের হও, বাইরের টেম্পারেচার উইন্টারে প্রচণ্ড কম থাকে, তখন কি হয়? তোমার বডি থেকে হিট বের হয়ে যায়, আর যখনই বডি হিট রিজেক্ট করে তখন বডি ঠান্ডা লাগে। তাহলে টেম্পারেচারের ডিফারেন্সের কারণে কখনো হিট ঢুকে কখনো হিট বের হয়। বডিতে হিট ঢুকলে বডি ঠান্ডা গরম হয়, আর বডি থেকে হিট বের হয়ে গেলে বডি ঠান্ডা হয়। এই যে বডি থেকে হিট বের হয়ে যাচ্ছে এবং হিট ঢুকতেছে, কখন বের হবে কখন ঢুকবে, তাই হচ্ছে আমার থার্মাল কন্ডিশন। জিনিসটা কি ক্লিয়ার এখন? মোতাসিং হক পুরোপুরি ক্লিয়ার? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে টেম্পারেচার নিয়ে? বলো এখন। এনি কোশ্চেন? নো কোশ্চেন? স্যার হ্যাঁ বলো। একটা কোশ্চেন করবো স্যার? হ্যাঁ বলো অবশ্যই। স্যার কেমিস্ট্রিতে তো স্যার কেমিস্ট্রিতে চ্যাপ্টার 6 এ স্যার আমাদের রিঅ্যাকশনে দেখাচ্ছিল স্যার হিট ইকুয়াল টু স্যার 93 কেলভিন, মানে যে কোনো রিঅ্যাকশনে। হিট বাট অবশ্যই, স্যার এখানে তো আপনি দেখাচ্ছেন টেম্পারেচারের ইউনিট হচ্ছে স্যার অফ কেলভিন। কোর্স হিট ইকুয়াল টু 93, কি বলে, হিটের ইউনিট হচ্ছে জুল, আর তোমার কি বলে টেম্পারেচারের ইউনিট হচ্ছে কেলভিন। এটার সাথে এটার কোনো ডাউট নাই। আর কেমিস্ট্রিতে এটা কি তুমি আরেকবার দেখো, সেখানে আসলে হতে পারে এই টেম্পারেচার বুঝাইতে গিয়েই হিট লিখে ফেলছে, কিন্তু যদি এরকম লেখে থাকে সেটা হয়তো বা স্লিপ অফ তোমার পেন অথবা প্রিন্টিং মিস্টেক বা যে কোনো কারণেই সেটা ভুল আসছে। কারণ হিট হচ্ছে এনার্জি, আর এনার্জি ইউনিট হচ্ছে জুল, আর হচ্ছে টেম্পারেচার হচ্ছে একটা কোয়ান্টিটি যার ইউনিট হচ্ছে কেলভিন বা সেলসিয়াস। কখনো কি বলছে তোমার বডির জ্বর কত আসছে, তখন কি শুনছো এরকম যে আমাদের বডির টেম্পারেচার 10 জুল?
শুনছো কখনো এরকম? বলো। নো স্যার। অলওয়েজ আমরা বলছি আমার বডি টেম্পারেচার 101 ডিগ্রি ফারেনহাইট জ্বর আসছে, বা ডিগ্রি সেলসিয়াস পানির টেম্পারেচার, বা কেলভিন এরকম। সো সেখানে সেটা যদি লেখে থাকে হয়তো বা প্রিন্টিং মিস্টেক, কারণ বইতে ইংলিশ ভার্সনের বইতে অনেক সময় ট্রান্সলেট করতে গিয়ে অনেক সময় এরকম ভুল হয়ে থাকে, হতে পারে, সমস্যা নাই, এটা কোনো বড় ইস্যু না, এটা একটা প্রিন্টিং মিস্টেক হইতেই পারে। যা হোক, এই হচ্ছে আমাদের টেম্পারেচার। টেম্পারেচারের ইউনিট হচ্ছে এসআই ইউনিট, রিকগনাইজড ইউনিট হচ্ছে কেলভিন। এসআই ইউনিট অফ টেম্পারেচার ইজ হোয়াট? কেলভিন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, তোমরা এটা আরো ডিটেল জানবা উপরে ক্লাসে গিয়ে। অ্যাকর্ডিং টু ফিজিক্স, টেম্পারেচার ইজ দ্য মেজার অফ এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস অফ ম্যাটার। দেখো, ফিজিক্সে আসলে আমরা যদি একটা বডির ভিতরে ঢুকে যাই, তখন একটু ভিতরে ঢুকে আমরা ওই বডিটাকে যখন দেখার চেষ্টা করি, তখন আমরা আসলে দেখি যে একটা বডির টেম্পারেচার আসলে বাড়ে কেন, কি কারণে বাড়ে। তো আমরা দেখব পরবর্তীতে যে প্রত্যেকটা বডির, হোয়াট এভার বি দ্য স্টেট অফ দ্য বডি, লিকুইড হোক, গ্যাস হোক, সলিড হোক, প্রত্যেকটা বডির মলিকুলগুলা নিজের জায়গায় থেকে অলওয়েজ ভাইব্রেট করতে থাকে। প্রত্যেকটা বডির মলিকুলগুলা নিজের জায়গায় থেকে ভাইব্রেট করতে থাকে। এখন এই যে ভাইব্রেশনের কারণে তার কাইনেটিক এনার্জি তৈরি হয়। আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারে দেখেছি যে যখনই একটা বডির মধ্যে মোশন থাকে তখন তার কাইনেটিক এনার্জি থাকে। তাহলে এই যে কাইনেটিক এনার্জি, এই কাইনেটিক এনার্জি মলিকুলগুলার আস্তে আস্তে বাড়তে থাকে যখন সে সলিড থেকে লিকুইডে যায়, লিকুইড থেকে গ্যাসে যায়। গ্যাসে কাইনেটিক এনার্জি মলিকুলগুলার সবচেয়ে বেশি থাকে। তাহলে অ্যাকর্ডিং টু ফিজিক্স, টেম্পারেচার ইজ মেজার অফ এভারেজ কাইনেটিক এনার্জি। যত বেশি যার টেম্পারেচার হবে তত বেশি তার কাইনেটিক এনার্জি হবে। মনে করো আমি একটা সলিডকে, আমি এটা পরে আসবে, একটা সলিডকে আমরা যখন হিট দিই তখন সলিডের মলিকুলগুলা ওই হিট থেকে এনার্জি নিয়ে আগে যেই পরিমাণ জায়গা নিয়ে ভাইব্রেট করতো, এখন আরও বেশি পরিমাণ জায়গা নিয়ে ভাইব্রেট করতে থাকে, আরও বেশি জায়গা। হিট যত বেশি হিট দিব তত বেশি সে জোরে জোরে, আরও জোরে জোরে, আরও জোরে জোরে, আরও জোরে জোরে ভাইব্রেট করতে থাকবে এবং তার কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে এবং একটা সময় সে লিকুইডে কনভার্ট হবে। টেম্পারেচার বাড়বে, লিকুইডে কনভার্ট হবে। আরও টেম্পারেচার হিট দিব, টেম্পারেচার আরও বাড়বে, তার কাইনেটিক এনার্জি আরও বাড়বে। একটা সময় বাড়তে 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 সে ফ্রি হয়ে যাবে এবং গ্যাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই কারণে আসলে টেম্পারেচার মেজারমেন্ট আসলে কিসের উপর ডিপেন্ড করে? মলিকুলার পার্সপেক্টিভে এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুল। যত বেশি কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে ওই বডির টেম্পারেচারও তত বাড়তে থাকবে। তোমরা ইন্টারমিডিয়েট এইচএসসি লেভেলে গিয়ে দেখবা যে কোনো গ্যাসের আমাদের কাইনেটিক এনার্জি তোমার কি বলে, ওই গ্যাসের টেম্পারেচারের প্রপোর্শনাল, E is proportional to T। টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বাড়ে। এনিওয়ে, তাহলে এই ছিল আমাদের কাইনেটিক এনার্জির সাথে তোমার টেম্পারেচার রিলেশন। বলো, এই পর্যন্ত কারো লেখা বাকি আছে কিনা? সবাই লিখতে পেরেছো? ওকে। আইয়ান কি টেম্পারেচার ডেফিনিশন লিখতে পেরেছো এখন? কমপ্লিট? না স্যার, থার্মোমেট্রিক প্রপার্টিটা একটু বাকি আছে। আরে থার্মোমেট্রিক তো পড়াইনি এখনো, বলছি টেম্পারেচার। টেম্পারেচার জি স্যার, এগুলো হয়েছে। হ্যাঁ, থার্মোমেট্রিক প্রপার্টি পড়ালে তারপরে এটা লিখবে, আগে আগে লেখানো। দেখো, এরপরে আসি থার্মোমেট্রিক প্রপার্টি। হোয়াট ইজ
থার্মোমেট্রিক প্রপার্টি অ্যান্ড হোয়াট ইজ থার্মোমেট্রিক সাবস্টেন্স। দেখো নামের মধ্যে ডেফিনেশন, থার্মোমেট্রিক প্রপার্টি, the property of a substance which changes with temperature and measuring the change accurately, the temperature can be measured, is called thermometric property. কথা খুবই সহজ, সহজভাবে মাথায় ঢুকায় নাও। যে কোনো বডির টেম্পারেচার বাড়ালে যা তার যে যে প্রপার্টি বাড়ে, কি বললাম, যে কোনো বডির টেম্পারেচার বাড়ালে তার যে যে প্রপার্টি চেঞ্জ হয়, বাড়লে কথা বললে ভুল হবে, চেঞ্জ হয় টেম্পারেচারের সাথে, যে কোনো বডির যে যে প্রপার্টি চেঞ্জ হয় তাকেই বলা হয় থার্মোমেট্রিক প্রপার্টি। টেম্পারেচারের সাথে যেই প্রপার্টিগুলি কানেক্টেড, যেই প্রপার্টিগুলা টেম্পারেচার বাড়ুক বা কমুক ওই প্রপার্টিগুলোর কোনো চেঞ্জ হয় না, তাকে বলা হয়, তাকে আর কিছু বলা হয় না। আর যেগুলি টেম্পারেচারের সাথে চেঞ্জ হয় তাদেরকে বলা হয় থার্মোমেট্রিক প্রপার্টি। যেমন মনে করো যে কোনো বডি, যেমন আমি যদি বলি একটা আয়রন বার, ইউ হ্যাভ আ আয়রন বার, তোমার কাছে একটা আয়রন বার আছে। এখন তুমি এটাতে হিট দিলা, হিট দেওয়ার কারণে টেম্পারেচার বেড়ে গেল, বেড়ে এটা একটুখানি বড় হয়ে গেল, তাহলে এটা লেন্থ বাড়লো, ভলিউম বাড়লো, এরিয়া বাড়লো, তাহলে টেম্পারেচারের সাথে সাথে ম্যাটেরিয়ালের লেন্থ বাড়ে, এরিয়া বাড়ে, ভলিউমও বেড়ে যায়। টেম্পারেচারের সাথে লেন্থ বাড়লো, এরিয়া বাড়লো, ভলিউম বাড়লো, এই যে লেন্থ, এরিয়া, ভলিউম বেড়ে গেল, এটাই আসলে কি, এটাই আসলে তোমার কি থার্মোমেট্রিক প্রপার্টি। কোনটা থার্মোমেট্রিক প্রপার্টি? লেন্থ, ভলিউম, এরিয়া, মানে যেই প্রপার্টি বাড়বে সেটাই কি থার্মোমেট্রিক প্রপার্টি। শুধু কি লেন্থ, এরিয়া, ভলিউম বাড়ে, আর কিছু বাড়ে না? অবশ্যই বাড়ে। টেম্পারেচারের সাথে কখনো প্রেসার চেঞ্জ হয়, কখনো রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, কখনো আমাদের কি বলে এই মার্কারি যে কলাম আছে তার ভলিউম মানে এরিয়া কি বলে হাইট চেঞ্জ হয়। এরকম বিভিন্ন প্রপার্টি টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, এইগুলি সবগুলাকে বলা হয় থার্মোমেট্রিক প্রপার্টি। তাহলে প্রেসার, রেজিস্ট্যান্স, লেন্থ, ভলিউম, এরিয়া, আরও আছে এরকম, মানে যা যা প্রপার্টি টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হচ্ছে সেগুলিকেই আমরা বলছি থার্মোমেট্রিক প্রপার্টি। এখন যেই সাবস্টেন্সগুলার এই প্রপার্টি আছে, এবং যেই সাবস্টেন্সগুলা ইউজ করে আমরা থার্মোমিটার বানাই তাকে বলা হয় থার্মোমেট্রিক সাবস্টেন্স। একটা কথা আমি এখানে একটু মেনশন করতে চাই, সেটা হচ্ছে মনে করো এই যে আমার এখানে একটা, মনে করো আমি এটা পরে আনতেছি, আগে জিনিসটা বোঝানোর জন্য যেটা দরকার সেটা নিয়ে আসি।
এই এখানে যে কথাটা আমি বলতে চাই, এদিকে খেয়াল করো। এই যে এখানে বলতেছে দেখো যে মেজারিং দ্য চেঞ্জ অ্যাকুরেটলি, কার চেঞ্জ? ওই প্রপার্টির চেঞ্জ মেজার করে দ্য টেম্পারেচার ক্যান বি মেজার্ড। এখানে দেখো আমরা, এটা একটা থার্মোমিটার, এই থার্মোমিটারের ভিতরে আমি যে রেড কালারের এটা হচ্ছে মার্কারি। এই মার্কারি একটা থার্মোমেট্রিক সাবস্টেন্স। যখন আমি মনে করো এটা একটা গরম পানির মধ্যে ডুবাবো, তখন এই মার্কারির যে টেম্পারেচার সেটা কি হবে? বাড়বে। এবং মার্কারি টেম্পারেচার যখন বাড়বে তখন এই মার্কারি কলামের যে ভলিউম সেটা আস্তে আস্তে এরকম বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এবং এই যে এই মার্কারির যে কলামের হাইট, এটা বাড়া দেখে আমি টেম্পারেচারকে অ্যাকিউরেটলি মেজারমেন্ট করতে পারবো। পুরা মার্কারি কলামের হাইট বাড়ছে, 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 বাড়ছে। এই বাড়া দেখে আমি বলতে পারবো এই বডির টেম্পারেচার, এই পানির টেম্পারেচার এখন 25 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াস, 7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি এই যে মার্কারির যে লেন্থ বা ভলিউম, এটা যে এক্সপ্যান্ড করলো কার সাথে? টেম্পারেচারের সাথে। তাহলে এই টেম্পারেচারের সাথে এটা এক্সপ্যান্ড করার কারণে আমি যেই বডিতে এটা রাখলাম সেই বডির টেম্পারেচার অ্যাকিউরেটলি মাপতে পারলাম। তাহলে এই থার্মোমেট্রিক প্রপার্টির এক্সটেনশন, এক্সপ্যানশন, কম্প্রেশন ইউজ করে আমরা আমাদের যেই বডির টেম্পারেচার মেজারমেন্ট করতে চাই সেই বডি টেম্পারেচার অ্যাকিউরেটলি মাপতে পারি। তাহলে যেই প্রপার্টিগুলা ইউজ করে আমরা এই ধরনের টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি সেই প্রপার্টিগুলাকেই আমরা বলি থার্মোমেট্রিক প্রপার্টি। এবং যেই সাবস্টেন্সগুলো আমি এটার জন্য ইউজ করি, যেমন মার্কারি, সামটাইম আমরা ইউজ করি অ্যালকোহল, সামটাইম আমরা ইউজ করি গ্যাসেস, সামটাইম আমরা ইউজ করি হচ্ছে থার্মোকাপল। বিভিন্ন জায়গায় ডিপেন্ডিং অন দ্য ডিমান্ড অফ দ্য সিচুয়েশান আমরা আসলে আমাদের প্রয়োজনীয় সাবস্টেন্সগুলি ইউজ করি ফর মেকিং আওয়ার থার্মোমিটার। এবং সেই সাবস্টেন্সগুলোকে আমরা বলি আসলে থার্মোমেট্রিক সাবস্টেন্স। দ্য ম্যাটেরিয়াল ইউজিং হুজ থার্মোমেট্রিক প্রপার্টি thermometer is constructed is known as thermometric substance like mercury, তারপরে অ্যালকোহল। বলো স্যার একটু জুম আউট করা যাবে? হ্যাঁ করছি। লাইক মার্কারি, তারপরে হচ্ছে কি বলে অ্যালকোহল, এই ধরনের জিনিসগুলি যে আছে এই ধরনের জিনিসগুলাকে আমরা বলি হচ্ছে থার্মোমেট্রিক সাবস্টেন্স। আর যেই প্রপার্টিগুলা থার্মোমেট্রিক সাবস্টেন্সরা আছে, যেগুলা ইউজ করে, যেগুলা দেখে আমরা আসলে বুঝি যে এটা কি, যেই জিনিসটা দেখে আমরা বুঝি এর থার্মোমিটার কত, এর টেম্পারেচার কত, যেমন লেন্থের এক্সটেনশন কোথায় গিয়ে শেষ হলো সেটা দেখে আমরা বুঝলাম যে এই বডির টেম্পারেচার কত, সেগুলোকে বলা হয় থার্মোমেট্রিক প্রপার্টি। তাহলে এখন বলো থার্মোমেট্রিক প্রপার্টি এবং থার্মোমেট্রিক সাবস্টেন্স কি বুঝে নাই? কি এরকম আছে নাকি? কোন জায়গাটা বুঝো নাই? স্যার একটু রাইট সাইড নিয়ে যাবে? আচ্ছা, আর কি কি থার্মোমেট্রিক সাবস্টেন্স আছে? আমরা অ্যালকোহল ইউজ করে থার্মোমিটার বানাতে পারি, যাকে আমরা বলি অ্যালকোহল থার্মোমিটার। অ্যালকোহল ইউজ করে যে থার্মোমিটার বানানো হয় তাকে বলা হয় অ্যালকোহল থার্মোমিটার।
এখানে অ্যালকোহল হচ্ছে থার্মোমেট্রিক সাবস্টেন্স, আর এক্সপ্যানশন অফ অ্যালকোহল ইজ থার্মোমেট্রিক প্রপার্টি। যখন এই অ্যালকোহল থার্মোমিটারকে আমরা যে কোনো একটা বডির টেম্পারেচার মাপার জন্য সেখানে রাখি, তখন অ্যালকোহলটা ওই বডির কন্ট্যাক্টে এসে হিট নিয়ে এক্সপ্যান্ড করে, এবং এই এক্সপ্যানশনটা হচ্ছে অ্যালকোহলের থার্মোমেট্রিক প্রপার্টি। ইন গ্যাস থার্মোমিটার, গ্যাস ইজ থার্মোমেট্রিক সাবস্টেন্স। এখানে আমরা গ্যাস এর প্রেশার, গ্যাস থার্মোমিটারও আছে, সেখানে যে গ্যাসটা আমরা ইউজ করি, হোয়াট এভার বি দ্য গ্যাস হতে পারে, সেই গ্যাসটা হচ্ছে আমাদের থার্মোমেট্রিক সাবস্টেন্স। এবং গ্যাসের যে এক্সপ্যানশন হয়, গ্যাসের যে প্রেশার বাড়ে বা কমে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেগুলি হচ্ছে গ্যাসের থার্মোমেট্রিক প্রপার্টি। যেমন গ্যাসের কি কি প্রপার্টি ইউজ করি ফর মেকিং থার্মোমিটার? গ্যাসের আমরা ভলিউম প্রপার্টি ইউজ করি, গ্যাসের প্রেশার প্রপার্টি ইউজ করি ফর মেজারিং টেম্পারেচার। তাহলে যে গ্যাস থার্মোমিটার আছে, সেই গ্যাস থার্মোমিটারের গ্যাসটা হচ্ছে আমার থার্মোমেট্রিক সাবস্টেন্স, এবং দুই ধরনের প্রপার্টি আমরা ইউজ করে সেখানে টেম্পারেচার মাপতে পারি। ভলিউম প্রপার্টি ইউজ করতে পারি, প্রেশার প্রপার্টি ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে আমরা একটু আগে বলেছি যে তোমরা হয়তো বা পড়েছো কিনা জানি না আমি, টেম্পারেচার যে কোনো একটা কন্ডাক্টিং ওয়্যার, যে কোনো একটা কন্ডাক্টিং ওয়্যার মানে যে ওয়্যারগুলো কারেন্ট কন্ডাক্ট করে, তাদের রেজিস্ট্যান্স আছে। তোমরা কি জানো এই রেজিস্ট্যান্সের বিষয়টা? ক্লাস 8-এ কি পড়েছো? কেউ পড়নি 8-এ? এটা কি ছিল এরকম রেজিস্ট্যান্স? জি স্যার, ছিল স্যার। ছিল, ভেরি গুড। ছিল। তাহলে তো তোমাদের জানা আছে যে যখন কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, তখন ওই ওয়্যার এর যেই প্রপার্টির কারণে কারেন্টটা আটকায় যায়, মানে যেতে পারে না, কারেন্টটাকে তোমার রেস্ট্রিক্ট করে বা কমায় দেয়, যেই প্রপার্টি কন্ডাক্টরের, তাকে বলা হয় ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স। তো যে কোনো একটা কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্স আসলে ওই কন্ডাক্টরের টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। টেম্পারেচার যত ইনক্রিজ করবে ওই কন্ডাক্টরের ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স তত বাড়বে। টেম্পারেচার যত ইনক্রিজ করবে আর ততই ওই টেম্পারেচার কিন্তু থাকবে, বাড়তে থাকবে। তাহলে রেজিস্ট্যান্স একটা থার্মোমেট্রিক প্রপার্টি, কারণ রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে বাড়ে, কার? কন্ডাক্টরের। তাহলে মেটালের টেম্পারেচার মেটালের রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে যেহেতু ইনক্রিজ করে, তাহলে রেজিস্ট্যান্স একটা থার্মোমেট্রিক প্রপার্টি। তাহলে এই থার্মোমেট্রিক প্রপার্টি ইউজ করে আমরা রেজিস্ট্যান্স থার্মোমিটার তৈরি করতে পারি। তাহলে এই মেটালের রেজিস্ট্যান্স ইউজ করে যেই থার্মোমিটার তৈরি করা হয়, তাকে বলা হয় রেজিস্ট্যান্স থার্মোমিটার। এই যে রেজিস্ট্যান্স থার্মোমিটার। এই ধরনের থার্মোমিটার তোমরা দেখেছো কিনা কেউ জানি না আমি। তোমাদের এখন আমরা যেমন আগে যে থার্মোমিটারগুলো ইউজ করতাম, মার্কারি থার্মোমিটার, এখন এরকম আছে। আরেকটা হচ্ছে তোমার এরকম থাকে, তোমার একটা কাগজের মতো থাকে, কাগজের মতো। এই যে আমরা ব্যান্ডেড আমাদের হাতের মধ্যে ব্যান্ডেড পেঁচাই, এরকম একটা ব্যান্ডেডের মতো থাকে। এটাকে কপালের মধ্যে লাগাই দিলে যেমন রিডিং উঠে যে তোমার মানে বডি টেম্পারেচার হচ্ছে 100.1 ডিগ্রি ফারেনহাইট, এরকম। জাস্ট
যে কোনো ঘড়ির মধ্যে ডিজিটাল রিডিং উঠে, দাঁড়াইলে ওজন মেজারমেন্ট করি এরকম রিডিং উঠে, ঠিক একইভাবে এই ধরনের থার্মোমিটারকে যখন আমরা কপালে লাগাই দিই অটোমেটিক কত জ্বর আমাকে অ্যাকুরেটলি বলে দেয়। তো এগুলি থার্মোমিটারও বর্তমানে বাজারে পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স থার্মোমিটার, এবং এখানে রেজিস্ট্যান্সকে থার্মোমেট্রিক প্রপার্টি হিসেবে ইউজ করা হয়। আরও কিছু থার্মোমিটার আছে যেগুলি আসলে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। যেমন আমাদের বাসায় আমরা যে জ্বর মাপার জন্য এই ধরনের থার্মোমিটার ইউজ করি, এগুলিকে আসলে বলা হয় ক্লিনিক্যাল থার্মোমিটার। ক্লিনিক্যাল মানে ডাক্তারি মেজারমেন্ট, বডি টেম্পারেচার মাপার জন্য এই ধরনের থার্মোমিটার তৈরি করা হয়েছে। এখন সব থার্মোমিটার কিন্তু এরকম না, এরকম মেজারমেন্টের জন্য না। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো তুমি এই তোমার খাতা আছে, তোমার বই বা খাতা আছে। এখন এই বই বা খাতার লেন্থ মাপবা এবং ব্রেথ মাপবা। তাহলে তুমি তোমার বাসায় যে স্টিলের স্কেলটা আছে বা একটা প্লাস্টিকের যে স্কেল আছে, তুমি এখান থেকে এখানে ধরলা আর এখান থেকে এখানে ধরলা, তুমি মেজারমেন্ট করে ফেললা যে তোমার এখানে লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, এখানে ব্রেথ হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এটার এরিয়া হয়ে গেল 10 × 8 80 সেন্টিমিটার স্কোয়ার। খুব সহজে করে ফেললাম। এখন তোমাকে বলা হলো যে তুমি যে অ্যাপার্টমেন্টে থাকো সেই অ্যাপার্টমেন্টটা, এই যে অ্যাপার্টমেন্ট আছে এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা, পুরো বিল্ডিংয়ের লেন্থ মাপতে এবং ব্রেথ মাপতে। এখন তুমি কি এই প্লাস্টিকের স্কেল দিয়ে মাপাটা তোমার জন্য কি ইজিয়ার হবে? হবে না। বিশাল বড় বিল্ডিং, এক কোণা থেকে একটা এরকম ছোট্ট 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 করে মাপতে তোমার অনেক সময় লাগবে। আবার এখান থেকে হাইট মাপতে তুমি পারবাই না, কারণ তুমি তো আর স্পাইডারম্যান না, বা তুমি তো এরকম ধরে ধরে তুমি উঠতে পারবে না। তোমার কি লাগবে? একটা বিশাল বড় এরকম ফিতা লাগবে, যে পেছানো পেছানো ফিতা হয়, যেটা দেখবা যারা মিস্ত্রিরা ইউজ করে বিল্ডিং মাপার জন্য। একদম ছাদের উপরে যাবা, এখান থেকে নিচে ফেলবা, একজনকে বলবা নিচে ধরতে, অটোমেটিক হাইট মেপে ফেলবা, এখান থেকে নিয়ে একজনকে বসা রাখবা, তুমি দৌড়ায় যাবা এখানে ফিতাটা নিয়ে মাপবা। উইদিন 10 মিনিট তোমার কাজ হয়ে যাবে। না হলে এই ছোট একটা স্কেল দিয়ে মাপতে অনেক সময় লেগে যাবে। তাহলে একই জিনিস লেন্থ মেজারমেন্ট, এখানেও করতেছো লেন্থ মেজারমেন্ট, এখানেও করতেছো লেন্থ মেজারমেন্ট, বাট ইয়োর ডিভাইস ইজ ডিফারেন্ট। ওয়াই? বিকজ অফ দ্য সিচুয়েশন, বিকজ অফ দ্য ডিমান্ড। এখানে তুমি মাপছিলা ছোট্ট একটা বই, এখানে তুমি মাপতেছো তোমার বিশাল একটা বিল্ডিং। এখন আরও বড় হলে মেজারমেন্টের লেন্থ মেজারমেন্টের ডিভাইস অন্যরকম হয়ে যায়। যদি আমি এখান থেকে ধরো ঢাকা টু চট্টগ্রামের ডিস্টেন্স মাপতে চাই, সেক্ষেত্রে আরও অন্য ধরনের ডিভাইস কাজ করবে। সো পারপাস কিন্তু সেম, লেন্থ মেজারমেন্ট, বাট ডিউ টু দ্য সিচুয়েশান তোমার ডিভাইসের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমি থার্মোমিটার দিয়ে আমরা টেম্পারেচার মাপি, দ্যাটস গুড, বাট সবসময় যে আমি বডি টেম্পারেচার মাপবো তা না। আমার রুম টেম্পারেচার মাপতে হতে পারে। আমরা যখন তোমার বিভিন্ন ধরনের ফুড প্রসেস করি ফ্যাক্টরিগুলোতে, সেখানে অনেক হাই টেম্পারেচার দেওয়া লাগে। সেক্ষেত্রে আমার অন্য ধরনের টেম্পারেচার যেগুলি, যেমন এটা ম্যাক্সিমাম 110 পর্যন্ত মাপতে পারে। আমাদের যে ক্লিনিক্যাল থার্মোমিটার 110 বা 108 পর্যন্ত মাপতে পারে। এখানে আমাদের ফ্যাক্টরিতে যেখানে ফুড প্রসেস করি সেখানে আমাদের 200 ডিগ্রি বা 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে কাজ করতে হয়। সো সেখানে তো আমি এই থার্মোমিটার দিয়ে মাপতে পারবো না, কারণ আমার তো এটা রিডিংই নাই। এই থার্মোমিটারের রিডিং হচ্ছে ম্যাক্সিমাম 110, আর আমাকে মাপতে হবে 300 ডিগ্রি। তাহলে কি আমি এটা ইউজ করতে পারবো না। তো আমাকে ওইখানে এক ধরনের থার্মোমিটার ইউজ করতে হয়, যেটা আসলে আমার প্রায় 500 পর্যন্ত রেঞ্জ আছে। ঠিক আছে। একইভাবে যেখানে মিল ফ্যাক্টরি আছে, যেখানে তোমরা রড
বা তোমার প্রিন্টিং হয়, ধরো কি বলে কাপড় চোপড়ের প্রিন্টিং হয়, বিভিন্ন ধরনের কেমিক্যাল মিক্স করে সেটাকে বয়েল করে রং তৈরি করা হয়, এই ধরনের বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরিগুলোকে কি আর এই 200 থেকে 500 ডিগ্রি সেলসিয়াসের থার্মোমিটার দিয়ে হবে না, সেখানে অনেক বেশি থার্মোমিটার, প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মাপতে হয়। তো এই ধরনের কেসে আরও ডিফারেন্ট ধরনের আমাদের টেম্পারেচার মেজারমেন্ট করতে হয়, সেখানে আরও ডিফারেন্ট ধরনের আমাকে থার্মোমিটার দরকার হয়। তো এরকম হাই টেম্পারেচার মাপতে আমাকে আরও 2টা থার্মোমেট্রিক সাবস্টেন্স আমরা ইউজ করি ফর মেকিং আওয়ার থার্মোমিটার। সেটা হচ্ছে কপার, এই 2টার কথা তোমাদের বইতে আছে, কপার আর একটা হচ্ছে কনস্ট্যান্টাইন। এই 2 ধরনের মেটাল আমরা ইউজ করি অ্যাজ আ থার্মোমেট্রিক সাবস্টেন্স। Constantan. These 2 metals are used as thermometric substance. These 2 metals are used as thermometric substance. এই 2টা মেটাল আমরা থার্মোমেট্রিক সাবস্টেন্স হিসেবে ইউজ করি। আরেক ধরনের থার্মোমিটার তোমাদের আছে, সেটা হচ্ছে থার্মোকাপল থার্মোমিটার। এটা কি? এটা হচ্ছে, দেখো এই পয়েন্টগুলি একটু তোমরা লিখতে পারো, এইগুলো যেগুলো আমি এখন বললাম, যে ইন মার্কারি থার্মোমিটার, মার্কারি ইজ দ্য থার্মোমেট্রিক সাবস্টেন্স and the volume expansion of mercury is its thermometric property. In alcohol thermometer, alcohol is the thermometric substance and the expansion of the alcohol is the thermometric property. In a gas thermometer, gas is the thermometric substance and the pressure of the gas at constant volume is the thermometric property. As the resistance of the metal changes with temperature, so the resistance also is used as the thermometric property. যেগুলি আমরা তখন বললাম সেগুলি এখানে পয়েন্ট আকারে লিখে দেওয়া আছে, তোমার লেখার জন্য টাইম দিচ্ছি আমি। এই লিখে নাও এই পয়েন্টগুলো, তারপর আমি বলতেছি থার্মোমেট্রিক থার্মোমিটার। Okay, what is thermometer? A thermocouple is created whenever 2 junctions of different metals are kept at different temperature. It produces, এটা হবে N, it produces an EMF, and by measuring this, temperature can be calculated. দেখো আমি বুঝাই দিচ্ছি, এখানে আমরা দুই ধরনের ওয়্যার,
ওয়্যার ইউজ করব ফর মেকিং দ্যাট থার্মোমিটার। দেখো লাল দিয়ে বুঝাচ্ছি আমি একটা ম্যাটেরিয়ালের ওয়্যার, আর গ্রিন দিয়ে আরেক ম্যাটেরিয়ালের ওয়্যার বুঝাচ্ছি। এখন এই দুই ধরনের ওয়্যারকে আমি জয়েন করে আমি যদি একটা এন্ডে মনে করো আমি এখানে হিট দিলাম, আরেকটা এন্ডে আমি আইস দিলাম, মানে এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আমি একটা এন্ডে টেম্পারেচার অনেক বেশি রাখছি, আর একটা এন্ডে টেম্পারেচার অনেক কম রাখছি। অর্থাৎ দুইটা এন্ডে যদি আমি টেম্পারেচারের ডিফারেন্স ক্রিয়েট করি তখন দেখা যায় এদের মধ্যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এদের মধ্যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। মানে ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে ব্যাটারি থাকলে যেরকম কারেন্ট হতো উইথাউট এনি সোর্স, এখানে একটা কারেন্ট বা ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়। কেন তৈরি হয় আপাতত এই বিষয়টা আমি এখানে ইগনোর করতেছি, কারণ এটার ভিতরে আবার কারেন্টের অনেক ব্যাপার আছে, তোমরা উপরের ক্লাসে কি জানবা। এবার ডিটেলস আপাতত না জেনে জাস্ট ধরে নাও যখনই দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ওয়্যারকে কানেক্ট করে তাদের দুইটা এন্ডে দুইটা জাংশন বলতে এই যে কানেক্টিং পয়েন্ট, এগুলো জাংশন বলা হয়, যা জাংশনে আমি টেম্পারেচারের ডিফারেন্স ক্রিয়েট করি তখন তাদের মধ্যে ইএমএফ তৈরি হয়, কারেন্ট তৈরি হয়, এবং এই কারেন্ট এর অ্যামাউন্ট মেজারমেন্ট করেই এই ধরো এই আগুনের টেম্পারেচার কত বা এই আইসের টেম্পারেচার কত সেটা মাপা যায়। কারেন্ট একটা ফর্মুলা আছে, এই ফর্মুলার মধ্যে যখন আমি বসাবো কারেন্টের ভ্যালুটা, তখন অটোমেটিক এই কারেন্ট কত টেম্পারেচারের বডি তৈরি করতে পারে সেই টেম্পারেচার ইজিলি বের করা যায়। এটা আসলে এই থার্মোমিটার আসলে আমরা ইউজ করি ইন্ডাস্ট্রিগুলোতে লার্জ স্কেলে, যখন আসলে আমাদের এত তোমার থাকে না যে আমি একটা থার্মোমিটার নিয়ে ওখানে রাখবো, কারণ এত হাই টেম্পারেচারের বডির কন্ট্যাক্টে গিয়ে সেখানে ওই থার্মোমিটার যেমন আমরা মুখে থার্মোমিটার লাগাই সেক্ষেত্রে ওইটা পসিবল না। সেক্ষেত্রে এই ধরনের থার্মোমিটার ওখানে আগেই ফিক্স করে দেওয়া থাকে, আমরা বাইরে থেকেই কারেন্টের ভ্যালু দেখে অটোমেটিক টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি যে আমি যেই ইন্ডাস্ট্রিতে যেই কেমিক্যালটা বানাবো সেই কেমিক্যালের জন্য প্রয়োজনীয় টেম্পারেচার হয়েছে কিনা। কারণ টেম্পারেচার ডিফারেন্ট হয়ে গেলে আবার দেখা গেল বানাতে চাইলাম রেড কালার হয়ে গেছে সবুজ কালার, তো বিভিন্ন কালার বা বিভিন্ন কালার কম্বিনেশনের জন্য একটা ডিফারেন্ট টেম্পারেচার আছে। সেই টেম্পারেচার অ্যাকুরেট দেওয়ার জন্য এখানে আমাদের অ্যাকুরেট কারেন্ট দরকার, সেই কারেন্টটা আমরা এখানে তৈরি করি এবং সেটা তৈরি করে আমরা আমাদের সেই রিকোয়ার্ড টেম্পারেচার মাপি বা ক্রিয়েট করি। সেটা অনেক ধরনের ডিমান্ডের উপর ডিপেন্ড করে। যা হোক, মেইন কথা হচ্ছে এত ডিটেলস এখানে নাই, ছোট্ট করে একটা জিনিস দেওয়া, তারপরে আমি এখানে লিখে দিলাম অনেক কিছু। মেইন জিনিস হচ্ছে দুইটা ডিফারেন্ট টাইপ অফ মেটাল দিয়ে আমি একটা জাংশন বানাবো, এবং এই জাংশনের একটা এন্ডে এক ধরনের টেম্পারেচার, একটা এন্ডে আরেক ধরনের টেম্পারেচার। মেন কথা হচ্ছে আমি টেম্পারেচারের ডিফারেন্স ক্রিয়েট করব, তখন এটা কি করবে, একটা ইএমএফ মানে কারেন্ট তৈরি করবে, এবং মেজারিং দিস ইএমএফ দ্য টেম্পারেচার ক্যান বি ক্যালকুলেটেড। এই ইএমএফ বা কারেন্ট মেজারমেন্ট করেই টেম্পারেচার ক্যালকুলেট করা যায়। এই ধরনের থার্মোমিটারে নর্মালি এই যে যেটা বললাম কপার অ্যান্ড কনস্ট্যান্টেন, অথবা কনস্ট্যান্টেনটা কি, কনস্ট্যান্টটা হচ্ছে একটা অ্যালয়, এইটা তোমাদের বইতে দেওয়া নাই, তোমরা লিখে নিতে পারো যে কি কি দিয়ে অ্যালয় বানাইছি। কপার এবং নিকেল। কনস্ট্যান্টটা হচ্ছে একটা অ্যালয়, যেই অ্যালয়টা তৈরি করা হয়েছে কপার এবং নিকেল দিয়ে, এই দুইটার মিক্স করে এক ধরনের অ্যালয় তৈরি করা হয়েছে, এবং এই অ্যালয় হচ্ছে কনস্ট্যান্টেন, ধরো উপরে কনস্ট্যান্টেন নিচে কপার, এরকম দুইটা মেটাল দিয়ে আমরা এই থার্মোমিটার তৈরি করি, এবং এই থার্মোমিটার দিয়ে আমরা ইন্ডাস্ট্রিগুলোতে খুব সহজেই হাই থেকে হাই টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি, লো থেকে লো টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি। এই থার্মোমিটার দিয়ে মিনিমাম -200 ডিগ্রি সেলসিয়াস থেকে ম্যাক্সিমাম 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার মাপা যায়। -200 to 1000
এটা কিন্তু 1000 ডিগ্রি সেলসিয়াস। আমি এটা এইভাবে লিখি, -200 ডিগ্রি সেলসিয়াস টু 1000 ডিগ্রি সেলসিয়াস। এখানে আবার মাইনাস মনে হবে না, এটা একদম 1000, আর এটা হচ্ছে -200 ডিগ্রি সেলসিয়াস। তো যা হোক, এই হচ্ছে আমাদের থার্মোমেট্রিক থার্মোমিটার্স, যেটা থার্মোকাপল নামে দুইটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। তাহলে এই ছিল আমাদের ডিফারেন্ট টাইপ অফ থার্মোমিটার্স উইচ উই ইউজড ফর মেজারিং টেম্পারেচার অ্যান্ড ইউজিং ডিফারেন্ট টাইপ অফ মেটালস, অ্যালকোহলস, গ্যাসেস, আমরা এই থার্মোমিটারগুলো ইউজ করি। তো এই ছিল আজকের ক্লাস। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এনি কোশ্চেন? নো কোশ্চেন। তাহলে আজকের আমরা এখানে শেষ। হ্যাঁ বলো। পেপারটা রাখা যাবে এই যে মার্কেট থার্মোমিটার, এটা হ্যাঁ, এটা রাখছি তো, আমি বলিনি। আমরা আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাস ঈদের বন্ধ থাকবে 2 দিন, থার্সডে এবং স্যাটারডে। এর পরের উইক থেকে আমরা আবার আমাদের পড়া কন্টিনিউ করব, এবং পরীক্ষাটা তোমাদের হবে হচ্ছে যেদিন খুলবে বৃহস্পতিবার, সেদিনই তোমাদের এই এক্সাম হবে। কিসের উপরে? স্টেট অফ ম্যাটার, এটার উপরে এক্সাম হবে। 2 ধরনেরই এক্সাম আগে যেভাবে নিয়েছিলাম, সিকিউএমসি 2টাই থাকবে, এবং সেটা আমরা সলভও করাই দিব। এমসিকিউ তো যেভাবে সলভ আছে সেভাবে দেই। এই ছিল আমাদের কথাবার্তা। ইনশাল্লাহ আগামী ক্লাসে সবাই দেখা হবে। সবাই ভালো থাকবে। ঈদ মোবারক। কিছু বলতে চাই বলো। স্যার হ্যাঁ বলো। স্যার ইএমএফ কি বুঝতে পারিনি। ইএমএফ এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে ব্যাটারি আছে না, ব্যাটারি, আমরা যে ঘড়িতে ব্যাটারি লাগাই, এই ব্যাটারির যে এনার্জি, এটাকে শর্টকাটে বলা হয় ইএমএফ। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার -200 ডিগ্রি সেলসিয়াস -100 ডিগ্রি সেলসিয়াস বুঝছিলাম। -200 ডিগ্রি সেলসিয়াস, এটা দেখো, মানে এই যে আমাদের থার্মোমেট্রিক থার্মোমিটার, মানে যেই থার্মোমিটার আমরা এখানে তৈরি করলাম, সেটা দিয়ে আমি মিনিমাম -200 পর্যন্ত মাপতে পারবো। যেমন আমি কি আমাদের যে বাসায় থার্মোমিটার আছে, সেটা দিয়ে কি আমি -2 ডিগ্রি মাপতে পারি? বলো তো। না, কারণ আমার এখানে শুরুই হচ্ছে 0 থেকে। যদিও এটা না, আমাদের বাসায় যে থার্মোমিটার আছে সেটা 0 থেকে শুরু হয় না, আরও কম থেকে শুরু হয়, আরও বেশি থেকে শুরু হয়। কিন্তু এই যে থার্মোমিটারটা আছে, যেটা আমি এখন বললাম থার্মোমেট্রিক থার্মোমিটার, এটা দিয়ে আমি -200 পর্যন্ত মাপতে পারবো। কোনো একটা কেমিক্যাল আছে যার টেম্পারেচার -150 ডিগ্রি সেলসিয়াস, আমি মাপতে পারবো। মানে কম মিনিমাম -200 আর ম্যাক্সিমাম 1000 পর্যন্ত আমি মাপতে পারবো। বুঝতে পেরেছো বাবা? এই জি। আর স্যার হিটের